প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব, একই জমি যদি কোনো ব্যক্তি দুইবার বিক্রি করে তাহলে ওই জমি টিকবে কিনা, কে আগে প্রায়োরিটি পাবে, কার দলিল টিকবে, বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমাকে এমন একটা প্রশ্নের আলোকে ভিডিওটা করা, যাতে ওই ব্যক্তি সহ অন্যান্য ব্যক্তিরা উপকৃত হয়। অ্যাকচুয়ালি জমিজমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো ব্যক্তি না জানে, তাহলে পদে পদে ঝামেলায় পড়াটাই তার স্বাভাবিক। এ কারণে আমি জানানোর চেষ্টা করতেছি সবাই যাতে বিষয়টা নিয়ে সচেতন হয়। দেখুন, 1990 সালে কোনো ব্যক্তি একটা জমি 80% জমি আপনার কাছে বিক্রি করে দিয়েছে। 1980 সালে বিক্রি করার পরে 12 বছর পরে 1992 সালে ওই জমি কি করছে, ওই যে ক্রেতা, সেই ক্রেতা 80% জায়গায় সে 80% জমি ক্রয় করছে। 80%-এর জায়গায় 60% জমি তার নামে খারিজ হয়েছে, নামজারি হয়েছে। 20% হয় নাই। যে কোনো কারণে উনি এই নামজারিটা করে নাই বা করতে পারে নাই বা বুঝে নাই বা অফ হয়েছে। 12 বছর পরে 1992 সালে ওই যে পূর্বের ক্রেতা, যে ব্যক্তি 80 সালে 80% সম্পত্তি আর একজনের কাছে বিক্রয় করছিল, উনি দেখলো যে 20% সম্পত্তি ওই ক্রেতার নামেই থেকে গেছে, রয়ে গেছে। তো উনি মনে মনে ভাবলো যে তাহলে যেহেতু আমার নামেই থেকে গেছে, তাহলে আমি এই সম্পত্তিটা একটা চালাকি করি। তো উনি কি করলো, ওই 20% সম্পত্তি ওনার পুত্রকে হেবা করে দিল, যে ঠিক আছে, আমার নামে যেহেতু নামজারি আছে, কোনো সমস্যা নাই। আর আমি যে ওনার কাছে বিক্রি করছি, এটা উনিও নামজারি করতেছে না, উনি সচেতন না, আমার এটা দেখা দরকার নেই। আমার কাছে 20% নামজারি আছে, আমি এটা হেবা করে দিলাম। তো পুত্রকে যখন হেবা করে দিল, পুত্র আবার চালাকি করে চিন্তা করলো যে আমার একটা দলিল হয়েছে। বাপ পুত্রে একসাথে মিলে এটা বুদ্ধি করলো যে যদি হেবা তোর নামে হয়েছে, যদি আর একটা নামে আবার করে দেস, তাহলে 2-3টে দলিল হয়ে গেলে দলিল আর বাতিল করতে পারবে না। দ্রুত ওই পুত্র আবার স্ত্রীর নামে হেবা করে দিল। এখন ওই পুত্র যখন নাকি হেবা নিয়েছিল, হেবা গ্রহণ করেছিল, তখন পুত্রের নামে নামজারি করলো। পুত্র আবার স্ত্রীর নামে হেবা করে দিল, তার নামে নামজারি করলো। এখন এই যে 2টা দলিল হয়েছে, 2টা নামজারি হয়েছে, সব ওকে। কিন্তু আপনি তো এই 2টা দলিলের আগেই ক্রয় করেছিলেন, আপনি কোনো পদক্ষেপ নেননি। পদক্ষেপ না নেওয়ার কারণে আপনি এটি সম্পর্কে সচেতন হন নাই। ইকুইটি এইডস দ্য ভিজিলেন্ট অ্যান্ড নট দ্য ইন্ডোলেন্ট। যে ব্যক্তি তার অধিকারের উপরে ঘুমিয়ে থাকে, সে ব্যক্তি ওই অধিকার সংরক্ষণের যোগ্য না। অর্থাৎ নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে, অন্য কেউ আপনাকে আদায় করে দিবে না। ডিলে ডিফেক্ট সিকিউরিটি, বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে। আপনি এখন মাইর খেলেন, আপনি 1 মাস পরে মামলা করতে গেলেন, ওটার ভ্যালুটা কমে যাবে, ন্যায়পরায়ণতাটা আপনি কম পাবেন। যাই হোক, এই যে 2টা দলিল, 2টা নামজারি, কিন্তু প্রকৃতপক্ষে 1980 সালে তো ওই বেচারাই প্রকৃত মালিক ছিলেন ক্রয় সূত্রে। তো উনি যে কোনো ভুলবশত বা যে কোনো কারণবশত ওনার নামে নামজারি করার নাই, এটা ওনার একটা ডিফেক্টস হতে পারে। বাট ওনার যে ক্রয় সূত্রে মালিক, এটা তো আর অস্বীকার করার কোনো কায়দা নেই। এখন এই 2টা দলিল বাতিল করা যাবে কিনা, দেখুন, যখন কোনো ব্যক্তি কোনো প্রপার্টি ক্রয় করে, 1908 সালের রেজিস্ট্রেশনের 47 দ্বারা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আগে ক্রয় করে তাহলে আগের দলিলটা প্রায়োরিটি পাবে। একই দিনে যদি 2টা দলিল হয়, তাহলে দলিল নাম্বার যেটা আগে পড়বে সেই দলিলটা কার্যকর হবে। এরকম যদি আবার হয় যে একই দিনে 2টা দলিল হয়েছে, নাম্বার আগে পরে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু রেজিস্ট্রি কোনটা আগে হয়েছে, যেই দলিলটা আগে রেজিস্ট্রেশন হবে সেই দলিলটা আগে প্রায়োরিটি পাবে। আবার একই দলিল যদি 2টা দলিল হয়, রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু যেই তারিখে সম্পাদিত হয়েছে, তাহলে সম্পাদনের তারিখ থেকে কার্যকর হবে। এরকম যদি সিচুয়েশন হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় একই তারিখে 2টা দলিল, সবাই কনফিউজ হয়ে যায় আমি কোনটা করবো।
তাহলে আপনি ধরে নেবেন আগের যেই দলিল নাম্বারটা সেই দলিল নাম্বারটা প্রায়োরিটি পাবে। দলিল নাম্বার বলতে দলিল যে আগে দলিলটা করে তার নাম্বারটা কিন্তু আগে পড়ে একই দিনে দলিল হইলে। একটা যদি দলিল পড়ে 107, পরেরটা হবে 108 নাম্বার দলিল, এরকম। এ কারণে আগের দলিল আগে প্রায়োরিটি। সেই হিসেবে আমরা যদি ধরে নিই 1980 সালে যে একটা দলিলকে বিক্রয় করা হয়েছে, সেই দলিলটা অবশ্যই আগের দলিল। পরবর্তীতে যতগুলো দলিল হবে ততগুলো দলিলই বাতিল বলে গণ্য হবে। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে সরল বিশ্বাসে ক্রয় করে, তাহলেও সে ডিফেক্টসের মধ্যে পড়বে। কারণ হলো সে ব্যক্তি অবশ্যই তাকে যদি সরল বিশ্বাসে ক্রয় করে থাকে, তাহলে সে কেন প্রিন্সিপালস অফ কেভিএ টেম্পটর অর্থাৎ ক্রেতা সতর্ক নীতিটা ফলো করেনি। 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনে কেভিএ টেম্পটর অর্থাৎ ক্রেতা সতর্ক নীতিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো প্রপার্টি কিনতে চায় বা প্রপার্টি বন্ধক নিতে চায়, যাই করুক না কেন, তাকে সতর্ক আরও বেশি থাকতে হবে। প্রতিটা পণ্য কেনার আগে সতর্ক আমরা থাকি, ক্রেতা বেশিরভাগ থাকে। বিক্রেতা প্রতারণা করতেই পারে, বিক্রেতা খারাপ জিনিস দিতেই পারে, তাই বলে বিক্রেতার উপরে ডিপেন্ড করে আমরা কোনো প্রপার্টি ক্রয় করতে পারি না। যদি কোনো প্রপার্টি ক্রয় করি, তাহলে আমরা ঠকলে সে দায়ভার বিক্রেতাকে দেওয়া যাবে না। তবে বিক্রেতাকে এখানে 300 টাকার স্ট্যাম্পে হলফনামা দ্বারা ঘোষণা করা হয় যে আমার সম্পত্তি নিরঙ্কুশ, কোথাও বন্ধক রাখি নেই, কোথাও বিক্রি করি নেই, বায়না চুক্তি সম্পাদন করি নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে ঘোষণা করে। তারপরেও ক্রেতাদেরকে সতর্ক আরও বেশি থাকতে হবে। কারণ আপনি একটা প্রপার্টি কেনার পরে যদি সেই প্রপার্টিটা নিয়ে মামলা হয়, তাহলে আপনার সময় নষ্ট, টাকা অর্থ নষ্ট, সব দিকেই আপনার ক্ষতি, মাথায় টেনশন, এই টেনশন নিয়ে আপনি স্টকও করতে পারেন। এরকম যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চান, অবশ্যই আপনারা অভিজ্ঞ একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন, যে জানে। অনেক সময় আমার কাছ থেকে পরামর্শ নেবেন, আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে দিলাম, এই ভুল ইনফরমেশন আপনার ডকুমেন্টারি হবে। আপনি যাকেই পরামর্শ নেবেন বলবেন যে আমাকে লিখিত দেন। লিখিত দিলে কি হবে? সিল দিবে, সাইন দিবে, তারিখ দিবে। আপনি 100 বছর পর হলেও ওনাকে ধরতে পারবেন, 20 বছর পর হলেও ওনাকে ধরতে পারবেন। উনি তখন একটা ব্যাখ্যা দিতে পারবে, ওনার এই ব্যাখ্যাটা থাকবে। আর আপনাকে ডকুমেন্টারি বিষয় হলে সেটার আর মিসগাইড করার কোনো অপশন থাকে না। যদি মৌখিকভাবে বলে যে আপনার সব ঠিক আছে, আপনি কিনতে পারেন, 5 বছর পরে যাই ওখানে এসে দেখলেন যে না, সবই ভুয়া, তখন মৌখিকভাবে এই কথার কোনো ভ্যালু থাকে না। এনিওয়ে, আপনারা চেষ্টা করবেন কোনো প্রপার্টি কেনার আগে অবশ্যই সতর্কতার অবলম্বন করবেন। সতর্কতার সাথে অভিজ্ঞ একজন ব্যক্তির কাছ থেকে ফি দিয়ে হলেও দেখান, বুঝেন, তাহলে আপনারা প্রপার একটা গাইডলাইন পাবেন এবং সম্পত্তিটা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। বিষয়টা নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।